প্রিয় দর্শক, আজকের আপনারা দেখছেন সাদ্দাম আলী খানের আইডিতে। আমরা আজকে এসেছি ধর্ম খুঁজতে। কিভাবে? আমরা জানি প্রত্যেক হামলার পিছনে কারো না কারো হাত থাকে। পুলওয়ামা হামলা, আমাদের বর্তমান ঘটে যাওয়া যে হামলার বিষয়ে আজকে আমরা কথা বলতে এসেছি, দিল্লির বুকে মেট্রো স্টেশনের সামনে এক বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে আমরা কিছু সাংবাদিককে দেখেছি যারা ধর্ম খুঁজেছিলেন। আজকে সেই সাংবাদিকরা আজকের কোন এক ইঁদুর গর্তে লুকিয়ে বসে আছে। তারা আজকের ধর্ম খুঁজে পায়নি। আমরা কোন ধর্মের কে স্প্রেড করতে আসেনি, কোন ধর্মের প্রচার করতে আসেনি, কারণ আমরা ধর্ম প্রচারক নয়। হ্যাঁ, আপনারা দেখেছেন যে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অর্থাৎ আইমা সংগঠনের সুপ্রিমো পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের নির্দেশে আমরা যেমন সমাজ সেবামূলক কাজ করি, তেমন আমরা সমাজ সচেতনতার কাজ করি, তেমন আমরা এই ভারতবর্ষে পিছিয়ে পড়া মানুষদের হয়ে কথা বলতে আসি এবং বিভিন্ন ইস্যু, যে ইস্যুগুলো আমাদের দেশকে ধ্বংসের মুখে টেনে আনে, সেই সমস্ত ইস্যুর বিরুদ্ধে আমরা কথা বলি। কারণ আমাদের সম্মানীয় ভাইজান আমাদেরকে কথা বলা শিখিয়েছে। আজকের আমরা যে বিষয় নিয়ে এসেছি, যে দিল্লির হামলাকে কেন্দ্র করে যেভাবে সাংবাদিকরা, কয়েকজন ডক্টর, মুসলিম ব্যক্তিদের নাম ধরে মিডিয়ার সামনে এসে প্রচারের আলোয় আলোকিত হয়েছিল, প্রচার করেছিল, যারা এই ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করতে চেয়েছিল। আজকের দিনে তারা ইঁদুর গর্তে লুকিয়ে আছে, আর আমরা সেই ইঁদুর গর্ত থেকে ইঁদুর আর সাপকে বার করতে এসেছি। এরপর পরবর্তী আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সাদ্দাম আলী ভাই। বক্তব্য তো কিছু নয়, খান সাহেব বলুন। বক্তব্য কিছু নেই। এইটা বলার আগে আমরা একটা সুন্দর আপনাদের সামনে আমরা একটা ভিডিও দেখাতে চাই। ওই ভিডিওটা আমি খুঁজছিলাম, খুব বড় একজন অফিসার লেভেল, হ্যাঁ, ওনার ওই জায়গাটা আগে দেখাতে চাই। ওনার বক্তব্যটা আগে আপনাদের কাছে শোনাই। আগে বলে রাখি, ওনার নাম भगवत प्रसाद पांडे मेबी। ब्रेन वॉश करके लोग उन्हें आतंकी बना देते हैं, नक्सली बना देते हैं। हाथों में दोस्तों, हाथों में डिग्री, इरादों में बारूद। हाथों में डिग्री, इरादों में बारूद, उजला प्रोफेशन और काली करतूत। कहते हैं कि जो अनपढ़ लोग हैं, जो पढ़ लिख नहीं पाते हैं, उनका ब्रेन वॉश करके लोग उन्हें आतंकी बना देते हैं, नक्सली बना देते हैं। लेकिन ऐसे कैसे ब्रेन वॉश हो गया? डॉक्टर का, एक टॉपर का, शाहीन जो कि टॉपर थी, जिसने শাহিন जिसकी टॉपर थी, আমি আর লম্বা করব না। শাহিন जो टॉपर थी, আমরা আর আগে বাড়বো না, অনেক লম্বা। উনি একজন বড় মাপের একজন অফিসার লেভেলের মানুষ, সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকেন, খুব ভালো কথা বলেন, খুব ভালো কথা বলেন, সমাজকে সচেতন করার জন্য খুব কথা বলেন। কিন্তু উনি বললেন हाथों में डिग्री, हाथों में डिग्री और जहन में बारूद। শাহিন নাম উল্লেখ করে বলেছে, নাম উল্লেখ করে বলেছে। আর অজিত ডোভাল, মাননীয় অজিত ডোভালকে আমাদের সীমান্ত রক্ষাকারী, তাই তো অজিত ডোভাল, যিনি নাকি কূটনৈতিক বিশেষজ্ঞ ইত্যাদি ইত্যাদি নামে অভিহিত। উনি কি বলেছেন ওনারটা পরে বলবো, আগে আপনাদের এখানে শোনাবো যে আজকের জেহেন, তাদের জেহেনে আজকে কি ভরেছে আপনারা দেখুন। জেহেন, আমরা সবসময় এটা বুঝি, আমরা সবসময় এটা মানি, আমরা এটা সবসময় দেখি, যিনারা অফিসার লেভেলে, যিনারা আধিকারিক, তিনাদের বাচন ভঙ্গি, তিনাদের শব্দ চয়ন অসাধারণ, ওই ফার্স্ট লেভেলের হয়ে থাকে। কিন্তু আজ আমরা দেখতে পেলাম
ইনি একজন অফিসার হয়ে তাদের কথাবার্তা, তাদের বাচনভঙ্গি কোনো একটা কমিউনিটিকে অ্যাঙ্গেল করে, কোনো একটা কমিউনিটিকে ডাইরেক্ট করে তাকে কথাবার্তা বলছে। হ্যাঁ, এটাই সেই ভারতবর্ষ, এটা সেই নয়া ভারতবর্ষ। এই জন্য আমরা এইটাই বলি, এটা আমরা বলি যে আজকে যে টপিকটা বলা যায় দিল্লি সন্ত্রাসী হামলা ভার্সাস ধর্ম, সন্ত্রাসী হামলা ক্রস ধর্ম, ইয়েস। যেখানেই ধর্ম সেখানেই এদের বাচন, যেখানেই ধর্ম সেখানেই এদের কথন, যেখানেই ধর্ম সেখানেই এদের ঝান্ডা, যেখানেই ধর্ম সেখানেই এদের রাম রাজত্ব। হ্যাঁ, আজকের আলোচনা হবে, তাই তো আমি শাহিন অথবা আমি সাদ্দাম একটাই কথা আপনাদের সামনে তুলে ধরি যে কিতাব কব তক রহেগি সাদা, किताब कब तक रहेगी सादा, कभी तो अंगाजे बाब होगा। जिन्होंने बस्ती उजाड़ डाली कभी तो उनका हिसाब होगा। शहर के खुशियां मनाने वालों ए वक्त फिराउन, शहर के खुशियां मनाने वालों, शहर की तेवर बता रहा है कि उनकी इतनी घुटन बढ़ेगी कि सांस लेना আজাব হোগা। মিস্টার ভোগীজির রাজত্বে, মিস্টার চৌকিদার চোরের রাজত্বে আজকে আমাদের বাচনভঙ্গি, আধিকারিকদের, আমাদের কথা ছেড়ে দিন, আধিকারিকদের বাচনভঙ্গি শুনলে শুধু মাথাটা নয়, পুরো শরীরের প্রত্যেকটা নাস পর্যন্ত রক্ত প্রতিটা জ্বলন্ত ফটফট করতে থাকে। হ্যাঁ, আজকে কথা বলছি যখন প্রথম সারির মিডিয়া এবিপি আনন্দ, নিউজ 18, ANI, কত কি দেখি, রিপাবলিক বাংলা তো জাহাজ ছড়াই, তাই তো রিপাবলিক ভারতবর্ষের জন্য একটা বিষ হচ্ছে রিপাবলিক বাংলা, ভারতবর্ষের জন্য বিষ। আজকের প্রতিটি প্রথম সারির মিডিয়া একেবারে নাম ধরে পুরো ভারতবর্ষ জুড়ে, পুরো একেবারে সারা পৃথিবী জুড়ে একটাই কথা ওরা বলেছে কি না, মুসলমান সন্ত্রাসবাদী। হ্যাঁ, সাইফুদ্দিন ভাইকে অবশ্যই বলতে দেবো, সাইফুদ্দিন ভাই শুরু করেছে আজকে ইন্ট্রোডিউসার হিসাবে। তো যাই হোক, আজকে যেটা আমরা বলতে চাই যে কি হারে যে বদনাম করেছে, তো সেই বদনামের ভাগিদার আজকে কি হয়েছে যদি একটু বলো। আমরা জানি ভারতবর্ষে কয়েকটি সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এই সমস্ত সংগঠনরা ভারতবর্ষের বুকে কোনো কাজ করতে পারবে না। তাদের মধ্যে আমরা জানি যে আল বদর, অল ত্রিপুরা টাইগার ফোর্স, ভারতীয় মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, এইগুলোকে ভারত সরকার, NIA এবং ED যারা এই সমস্ত কাজ নিয়ে থাকেন, যারা বিভিন্ন তথ্য তুলে ধরেন কারা সন্ত্রাসমূলক কাজ করে এবং কারা দেশের জন্য কাজ করে, অফিসিয়ালি তাদের কাছে তথ্য থাকে, তারা বেশ কিছু সংগঠনকে, যে সংগঠনগুলোর নাম বললাম, এই সংগঠনকে তারা ভারতবর্ষে নিষিদ্ধ করেছে সন্ত্রাসবাদী হিসেবে, কিন্তু বন্ধ করে দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন। আমরাও এই আইনকে মান্যতা জানাই। যারা দেশে সন্ত্রাস ছড়ায় তাদেরকে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের যে পদাধিকারীরা আছে তারা আইন অনুসারে তাদেরকে ব্যান্ড করে দিয়েছে এই ভারতবর্ষের বুকে। কিন্তু যদি এতগুলো সংগঠন সন্ত্রাসবাদী সংগঠন হয়, যদি এতগুলো সংগঠনকে বন্ধ করে দেওয়া হয়, তারপরও কি করে যে নামগুলো আমরা ধর্ম খুঁজব না, আজকের দিনে যে নামগুলো NIA রিপোর্টে উঠে এসেছে, ওরা কোন সংগঠনের, সেই প্রশ্নটা আমাদের থাকে যে ওরা কোন সংগঠনে বিলীন করছে, ওরা কোন সংগঠন থেকে এই ভারতবর্ষের বুকে সন্ত্রাস চালাচ্ছে, ওদের যোগাযোগ সন্ত্রাসীদের সঙ্গে কোথা থেকে এলো। আজকের দিনে যাদেরকে কিছুদিন আগে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল, তাদেরকে বেকসুর খালাস করা হয়েছে, তাদের নামে বদনাম করানো হয়েছে, তাদের নামে রটানো হয়েছে। আজ পর্যন্ত যে সমস্ত নিউজ চ্যানেল তাদেরকে রটানোর জন্য ব্যস্ত ছিল, যাদের ধর্ম খুঁজেছিল, আজকের দিনে সেই সমস্ত নিউজ চ্যানেল এখনো পর্যন্ত এসে তাদের কাছে ক্ষমা স্বীকার করেনি। তারা এই দেশের মানুষের কাছে ক্ষমা স্বীকার করেনি যে আমরা ভুল প্রচার ছড়িয়ে এই ভারতবর্ষের বুকে আমরা সাম্প্রদায়িক লাগিয়েছিলাম, দাঙ্গা লাগিয়েছিলাম। আমরা বলতে চাইছি
যে আপনি যেমন প্রচার করেছিলেন, আপনি এসে বর্তমানে তাদের কাছে এবং ভারতবাসীর কাছে ক্ষমা স্বীকার চান। যদি আপনি ক্ষমা স্বীকার চাইতে পারেন তাহলে আমরা ভাববো আপনারা দেশের জন্য কাজ করছেন এবং আপনারা এই দেশকে শক্তিশালী করার জন্য নিরপেক্ষভাবে কাজ করছেন এবং দেশের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের জন্য আপনারা কাজ করছেন। না হলে আমরা হয়তো কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ভাববো আপনি সেই নকশালবাদীদের মতো আপনি কার্যকলাপ চালাচ্ছেন। আপনি হয়তো হয়তো মানতে হবে বা আমরা প্রশ্ন করতে পারি আপনি কি ওই সন্ত্রাসের সঙ্গে যুক্ত যারা একটা সমস্যাকে ঢাপা দেওয়ার জন্য আর একটা সমস্যা তৈরি করেন? এটা আমরা সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্ন করতে পারি, কারণ আমাদের প্রশ্ন করার রাইট আছে, আমাদের মৌলিক অধিকার আছে। যে আপনারা আজকের দিনে নিউজে যে সমস্ত দাঙ্গা লাগানোর কথা বলছেন, আপনারা যে সমস্ত দাঙ্গাকে চাপিয়ে দিতে চাইছেন আর যেটাকে তুলতে চাইছেন, আপনারা গোপনে গোপনে ওই সমস্ত সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ রাখেননি তো? রিপাবলিক বাংলাকে বলছি, এবিপি আনন্দকে বলছি, নিউজ 18কে বলছি। আমরা একদম ঠিক কথা যেটা বলে বারবার বলছে। অ্যাকচুয়ালি প্রথম সারির মিডিয়ারা এত পরিমাণে বিষ উগড়ে দিয়েছে একটি নির্দিষ্ট ধর্মের উপরে, একটি নির্দিষ্ট ধর্মের যারা বিশেষ কমিউনিটি, পিছিয়ে পড়া কমিউনিটি যারা ধীরে ধীরে বিলংস করছে। যেমন আজকের ভারতবর্ষ 2014 সালে ফার্স্ট ডিজিটাল ইন্ডিয়া, সেখানে থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে জার্নি আরম্ভ করেছে। আর আমাদের বর্তমান ভারতবর্ষে যারা পিছিয়ে পড়েছে, আদিবাসী, দলিত এবং মাইনরিটি সমাজের বেশ কিছু যারা আজকের প্রথম সারিতে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, সেই সময় কেউ না কেউ তাদেরকে বিভিন্ন বাধা, বিভিন্ন বিপত্তি দিয়ে পিছিয়ে রাখার জন্য চেষ্টা করছে। উদাহরণস্বরূপ হিসাবে যদি আপনাদের কাছে আমরা তুলে ধরি, কোনো একটা বিশেষ মেডিকেল ডিপার্টমেন্টকে বা মেডিকেল কলেজকে এখনো পর্যন্ত গভর্নমেন্ট তাদের আওতায় নথিভুক্ত করেনি। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। বেসরকারি হোক বা যেখানেও তারা ডিগ্রি অর্জন করেছে তাই বলে তারা সেইখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে পুরো মুসলিম সমাজকে, বিশেষ কমিউনিটিকে এবং যারা জড়িত তাদেরকে চেন বাই চেন বলে পুরো, বিশেষ করে পুরো মুসলমান সমাজটাকে আপনি দোষারোপ করে দিলেন। বললেন মুসলমান সমাজে এরা শিক্ষা নিতে পারে, জেনারেল নলেজ নিতে পারে, কিন্তু এদের জেহেনের মধ্যে বোমা তৈরি, এদের জেহেনের মধ্যে মানব বোমা, এদের জেহেনের মধ্যে সন্ত্রাসী হামলা, এদের জেহেনের মধ্যে জিহাদি তকমা, এগুলো তাদের মধ্যে লুক্কায়িত অবস্থায় রয়েছে। মাননীয় আমার যারা সুধী বন্ধু তাদের উদ্দেশ্যে বলি, যারা আজকে সমাজের বুকে এইরকম বার্তা দিয়ে আপনারা কলুষিত করলেন, একবার বুকে হাত দিয়ে কল্পনা করুন তো সাধ্বী প্রজ্ঞা ঠাকুর কে ছিলেন? বিজেপির সাংসদ ছিল তো, আরএসএস এর নেতা, বিজেপির সাংসদ কে ছিলেন? মূর্খ, গন্ড মোটেও নয়, শিক্ষিত। নাথুরাম গডস কে ছিল? ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম সন্ত্রাসী যদি কেউ সেটা হচ্ছে নাথুরাম গডস, যিনি কিনা গান্ধীজিকে হত্যা করেছিলেন। আজও পর্যন্ত ভারতবর্ষের এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর মানে মেথরের থেকেও খারাপেরা, মেথরের তবু দাম আছে, কারণ তারা রোজগার করে, আয় করে তাদের পরিবারকে সংসার চালায়, কিন্তু এরা তাদের থেকে নিকৃষ্ট। এজন্য যে স্বাধীন ভারতবর্ষের প্রথম সন্ত্রাসী নাথুরাম গডস আমাদের মহাত্মা গান্ধীজিকে হত্যা করেছিলেন। আর তার জশন আজও পর্যন্ত মানায়, গান্ধীজিকে হত্যা করেছে বলে তার নকল আজকে বুথ তৈরি করে সেখানে তাকে গুলি করে মারে এবং তার রক্তকে বিভিন্নভাবে প্রবাহিত করে। আমি বলে রাখি আপনাদেরকে যে আজকের যারা বলল যে মুসলমান মানেই সন্ত্রাসী, মুসলমান মানেই হচ্ছে জেহাদি, মুসলমান মানেই হচ্ছে তারা দেশদ্রোহী, মুসলমান মানেই হচ্ছে উমুক তুমুক সুমুক, হাবিজাবি বলে দিলেন মিস্টার মিডিয়া সেলের যারা রয়েছে, মিস্টার প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বিভাগে যিনারা রয়েছেন এবং যিনারা জেহেনে এগুলো ঢুকিয়ে নিয়েছেন, তিনাদের উদ্দেশ্যে আমি বলি, সর্বপ্রথম উত্তরপ্রদেশের রামগড় থানায় পাকিস্তান জিন্দাবাদ তোমার বাবা বলেছিল? মিস্টার নরেন্দ্র মোদীর অনুসারী, যোগীর অনুসারী, তোমাদেরকেই বলছি, এই পাকিস্তান জিন্দাবাদ কি তোমার বাবা বলেছিল? রামগাঁও থানার অন্তর্গত পাকিস্তান জিন্দাবাদ বলে শুধুমাত্র সেই এলাকার হিন্দুদেরকে উগ্র করে, যাতে করে তারা মুসলমানদের উপর অত্যাচার করে, এজন্যই করা হয়েছিল পাকিস্তান জিন্দাবাদ।
কদিন আগে আমরা দেখতে পেলাম মন্দিরের গায়ে আইলা মোহাম্মদ কারা করেছিল? কারা করেছিল? কোন মুসলমান করেছিল? ধরা পড়লো। পরে আসছি আমরা, এবার আসছি ডাইরেক্টলি সরাসরি। লাইভটা বেশিক্ষণ করবো না, চার্জ নেই মোবাইলে, আমরা বেশিক্ষণ বলবো না। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যখন ডাক্তারগুলো একের পর এক সব, কিন্তু এই ডাক্তারগুলোকে সাজানো হয়েছিল। এইবার আমি বলি, দিল্লি বিস্ফোরণ তদন্তের মাঝে বড় গোয়েন্দারা যখন সাফল্য নিয়ে আসলো, সেই গোয়েন্দাদের মধ্যে দ্বিতীয়দের নাম প্রথম যার মধ্যে আসে অজয় ওরফে মনু। অজয় ওরফে মনু কোন কলমা পড়া মুসলমান? কোন শাহাদত পড়া মুসলমান? কোন শাহাদত পড়া মুসলমান? না কোন জঙ্গলে আদিবাসী থাকা এই যে আদিবাসী সম্প্রদায়ের, কোথাকার? না দলিত সম্প্রদায়ের, কোথাকার? মনু কোন গোত্রের? আপনি উল্লেখ করলে আপনার জেহেনটা চলে যাবে। আসুন, দলবিন্দর কে ছিলেন? রোহন, মনোদীপ কারা ছিল? আমি বলছি না, এনআইএ লিস্টে পেয়ে যাবেন। যান না, এনআইএ তাদের তদন্ত বিভাগ করে এগুলো বার করেছে। কেন কেন আজকের মুসলমানদের প্রতি তো ঘৃণা? কেন কেন আজকে ঘৃণা? অভিজিৎ নাম কি এর, যে আমাদের এমপি অভিজিৎ গাঙ্গুলি, বর্তমান কলকাতা হাইকোর্টের উনি বিচারপতি ছিলেন, বর্তমান তমলুক থেকে উনি লোকসভা কেন্দ্রে জিতেছেন, তাই তো? নিয়ার অ্যাবাউট 70,000 সামথিং, তাই তো? এইরকম ভোটে জিতে উনি সর্বপ্রথম উনি প্রতিবাদ করেছেন ওই ব্যক্তিটাকে। বিজেপির লোক হয়েও প্রথম একটু মাথা তো সব, কারণ বিজেপিতে যেই যায় তার মাথা গন্ডগোল হয়, কারণ বিজেপি নয়, বিজেপিকে চলতে হয় আরএসএস এর কথাতে, বিজেপিকে চলতে হয় আরএসএস এর কথাতে। তাই উনি একজন বিচারক হয়েও, প্রাক্তন বিচারক হয়েও উনি ফেসবুকে ভুলভাল করেন যে আপনি যখন ক্রয় করবেন এর দোকান থেকে ক্রয় করবেন, ওর দোকান। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কয়দিন পরে, আজকে না কালকে ওর সভা আছে বজলাল চোখের মোড়ে, তো কি বলেছেন জানেন তো? উনি বললেন এই ভারতবর্ষ যতটাই হিন্দুর ততটাই মুসলমানদের। কেন গো? কেন এত ঐক্যের সুর? কারণ ও বুঝে গেছে, কারণ মুসলমানদেরকে যেন তেন প্রকারে বিজেপি আরএসএস যেন তেন প্রকারে সম্পূর্ণ দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে বানিয়ে রাখতে চাই, গোলাম বানিয়ে রাখতে চাই। আর গোলাম, মুসলমানদেরকে গোলাম বানাতে চায়নি, এটা মুসলমানদের ওরা গোলাম বানাতে চায়নি, ওরা ওদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে শ্রেণী আছে, এই 4টে শ্রেণী ওরা থাকবে। এই 4টে শ্রেণীকে যখন আক্রমণ করেছে তখন এরা কি করেছে? তখন এরা শাহাদা, কালেমায়ে শাহাদা কাছে পৌঁছাতে চাচ্ছে যে এসো, তোমাদের জীবনে একজন ফার্স্ট কাতার যে মুসলমান বসে থাকবে, যদি একটা ফকির বসে থাকে, রাজা যদি পরে আসে, ফকির এবং রাজা বরাবর, এই বরাবরের সমাজনীতি, এই বরাবরের অর্থনীতি, এই বরাবরের রাজনীতি, এই বরাবরের কূটনীতি যা আছে, রান্নাঘর থেকে আরম্ভ করে পার্লামেন্ট পর্যন্ত, পার্লামেন্ট থেকে আরম্ভ করে যা আছে দুনিয়াতে, এমনকি পরকালে সবটাই হচ্ছে ইকুয়াল। এটা হচ্ছে ইসলামে, যার কারণে ইসলামকে সর্বপ্রথম খতম করতে হবে, মুসলমানকে সর্বপ্রথম খতম করতে হবে, করলেই তবে এরা রাজ করতে পারবে। এটা হচ্ছে এদের মূল মেন্টালিটি, আর কিচ্ছু নয়। আর তার কারণ এরা, আবার জানিয়ে রাখি, কেন বারবার মুসলমানদেরকে বারবার এরাই করতে চায়? এজন্য করতে চায় না, মুসলমানদেরকে যদি আমরা ধামাচাপা দিতে পারি তাহলে আদিবাসী দলিত সমাজ অটোমেটিক মুছে যাবে ওদেরকে। কারণ আদিবাসী দলিত সমাজকে যখন ওরা অত্যাচার করেছে, মুসলমানদের নেতাগুলো, মুসলমানদের কমিউনিটিগুলো ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আর ওরা দেখছে মুসলমান দাঁড়িয়ে যাচ্ছে মানে কি, তাহলে এদেরকে হাঁটানো সম্ভব নয়। এজন্য সর্বদা মুসলমানদেরকে টার্গেট করো। মুসলমান পিছিয়ে হেঁটে গেলে আদিবাসী দলিত এরা অটোমেটিক পিছিয়ে হেঁটে যাবে। তার কারণ এরা ওই ব্রাহ্মণদের ওই যে স্তন ঢাকতে হবে, স্তন ঢাকতে গেলে আবার ট্যাক্স দিতে হয়, যে যত বেশি স্তন ঢাকবে তাকে তত বেশি ট্যাক্স দিতে হবে, আর খোলা রাখলে নো পারওয়া। আর বর্তমান সমাজ ব্যবস্থা লাইভ করছে, লাইভ করে ধর্ষণ করছে, 5 জন 7 জন মিলে ধর্ষণ করছে, আর এ লাইভ করছে, মানুষকে জ্বলন্ত জ্বালিয়ে দিচ্ছে, এ লাইভ করছে। এদের মাথায় কারো না কারো হাত আছে, এজন্য এরা এত সাহস অবলম্বন করছে। জেনে রাখো বন্ধু, এ সাহস তুমি যত অবলম্বন করো, এ সাহস তুমি যত বুকে পালন করো, এ সাহস যত তোমার মনে লালন করো না কেন, এ সাহস একদিনকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যেদিন চূর্ণ বিচূর্ণ হবে সেদিন বুঝবে তোমার শেষ। এইবার আমি লাস্ট পয়েন্টে যেটা আসছি সেটা হচ্ছে,
আমরা দেখতে পেলাম যখন আমরা একটার পর একটা আমরা দেখব, সেখানে আমরা দেখতে পাবো যে পাকিস্তানি গুপ্তচরগুলো কত ছিল। পাকিস্তানি গুপ্তচর চমনলাল কে ছিল? আরএসএস এর নেতা। পাকিস্তানি গুপ্তচর ধ্রুব সাক্সেনা কে ছিল? আরএসএস এর নেতা। কোন মুসলমান ছিল না। পাকিস্তানি গুপ্তচর বিকাশ পান্ডে কে ছিল? একজন আরএসএস এর নেতা প্লাস বিজেপির বুথ সভাপতি ছিল। সাধ্বী সন্ত্রাসী প্রজ্ঞা ঠাকুর কে ছিল? আরএসএস এর একজন কর্মী ছিল। এগুলো বলতে আপনার আমার লজ্জা করে। অনেক মুসলমানদেরকে দেখি যখন ট্রেনে করে যখন আমরা যাই হাওড়ার বুকে আলোচনা করে, যখন আমরা মেট্রোতে উঠি আলোচনা করে রোহিঙ্গা বাংলাদেশি, আমরা তাদের সঙ্গে এই কথা বলতে পারি না যে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী কে ছিল, আজমের বোমা বিস্ফোরণে কার হাত ছিল, আমরা মালেগাঁও বোমা বিস্ফোরণে কার হাত ছিল, আমরা এটা বলতে পারি না। তার কারণ আমার ভিতরে সেই নলেজ নেই, আমি বলতে পারি না। এই জন্য আমরা একটার পর একটা আসছি। অমরনাথ যাত্রার বাসে, অমরনাথ এই রিসেন্টলি হয়েছে, অমরনাথ বাস যাত্রার উপরে পরিকল্পনা করে কে হামলা করেছিল? বিজেপি কর্মী সন্দীপ শর্মা। মুসলমান না, হ্যাঁ কালমা পড়লে বলা। পাকিস্তানি গুপ্তচর পঙ্কজ আইয়ার কে ছিলেন? বিজেপি কর্মী ছিলেন, আরএসএস এর কর্মী ছিলেন। আমরা এই নামগুলো আউট হয়ে যাচ্ছি। ফাইল, মুর্শিদাবাদ ফাইল পড়ুন। যে যতজন দেখছেন, যে যতজন আমাদের সঙ্গে আছেন, যে যতজন আমাদের এই ভিডিও দেখেন, প্রত্যেককে অনুরোধ করব আমাদের মুর্শিদাবাদ ফাইল আপনারা পড়ুন। মুর্শিদাবাদ ফাইল আপনারা পড়ুন, তার কারণ প্রকৃত সত্য ঘটনা লেখা আছে। আর মহারাষ্ট্রের প্রাক্তন আইপিএস অফিসার লেখা আরএসএস, ভারতবর্ষের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন আরএসএস, এই বইটা অবশ্যই আপনি পড়ুন। তার কারণ যত পড়বেন তত আপনার মধ্যে নলেজ আসবে, তত আপনার মধ্যে জ্ঞান আসবে। সেই জ্ঞানই আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। মুম্বাইয়ের পাওয়াই এলাকাতে যারা জানেন না বেশি, শুধু শর্ট ফর্ম, মুম্বাইয়ের পাওয়াই এলাকাতে ফিল্মি স্টুডিও বিল্ডিং এ 17 জন বাচ্চাকে জিম্মি করেছিল কে? না আরএসএস। বিজেপির আইটি সেল ও ট্রোল বাহিনী এটাকে ইসলামী জিহাদের কাজ বলে তারা চালিয়ে দেয়, কিন্তু এনএসজি কমান্ডো বাহিনী যখন এই জঙ্গিকে শুট অ্যান্ড শাট করে, সঙ্গে সঙ্গে তার পরিচয় বাড়িয়ে আসলো আসলে কে ছিল। পরে দেখা গেল আসলে এই ওয়েব সিরিজের জন্য অডিশন হয়, সেই অডিশনে 100 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে 17 জন বাচ্চাকে, 17 জন কিডকে, 17 জন ছোট ছোট মাসুম বাচ্চাকে তারা জিম্মি করেছিল। জিম্মি করে তারা এটা কে দিয়েছিল? না মুসলমানদের কাজ, জেহাদিদের কাজ, তালিবানের কাজ, আল কায়দার কাজ, আইএসআইএস এর কাজ বলে তারা এটা চালনা করার চেষ্টা করেছিল। কিন্তু ধরা পড়লো কি? আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন এভাবেই জন্ম নেয়। ফ্র্যাঙ্কেনস্টাইনটা কি জানেন তো? যে জিম্মি বানিয়ে তাদের হত্যা করার হুমকি দেয়। আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন এভাবেই জন্ম নেয়। কে? এই রোহিত আর্য। এই মূল পান্ডা ছিল রোহিত আর্য, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ আরএসএস এর কার্যকর্তা। 2023 সাল থেকে মহারাষ্ট্র সরকার এই জঙ্গিকে বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কৃত করেছিল। হ্যাঁ, এই আর্যকে মহারাষ্ট্র সরকার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করেছিল। কিন্তু এদের জেহেনের মধ্যে সেই দোষী, এই জেহেনের মধ্যে ইসলাম বিদ্বেষী, এই জেহেনের মধ্যে মুসলমান বিদ্বেষী, এই জেহেনের মধ্যে দলিত আদিবাসী বিদ্বেষী। তাই আমি অনুরোধ করব, বিশেষ করে ভারতবর্ষের যারা মূল নিবাসী, কি ভারতবর্ষের মূল নিবাসী দলিত, ভারতবর্ষের মূল নিবাসী আদিবাসী, ভারতবর্ষের মূল নিবাসী মাইনরিটি, এদেরকে আপনার সঙ্গে নিয়ে একদম সাঁওতাল, বিরসা মুন্ডা, ইনারাই কিন্তু মূল আদিবাসী। দেশের জন্য জীবন দিয়েছে। একদম একদম। তো আজকে তাদের নাম আজকে পাতা থেকে মুছে যাচ্ছে, কিন্তু আমরা চাইবো, অনুরোধ করব, দেশদশের স্বার্থে, আসুন সমাজের স্বার্থে আমরা এগুলোকে কালেক্ট করি, আসল ঘটনা, আসল ইতিহাস আমরা জানার চেষ্টা করি। আর একটা কথা বলি যে আমাদের অতীতে কি হয়েছে। অতীতে আমাদের অনেকেই অতীতকে দেখে বলে হ্যাঁ এটা আমাদের ছিল। আমি বলি অতীতকে তো অবশ্যই দেখব, কিন্তু তারপরে বর্তমান কি হচ্ছে, আগামী ভবিষ্যৎ কি হবে, এর উপরে আপনাকে আমাকে চলতে হবে। আসুন লাস্ট একটা এসআইআর সচেতন বলে এটাই বলে শেষ করবো। এসআইআর, তাই তো? এই এসআইআর যখন আমরা আজকে কথা বলছি, এই এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই আমরা বলেছিলাম উপরেরটা ইংরেজিতে করলে ভালো হয়,
নিচেরটা বাংলা ইংরেজি যেটা করবেন করুন, কারণ 2002 সালের লিস্টে যেটা আছে সেটা করুন। আর বাম সাইডেরটা তো নিজের ডাইরেক্টলি হয়ে যাবে, এই ডান সাইডেরটা তো নিজের, আর বাম সাইডেরটা হবে যার সঙ্গে আপনি লিঙ্ক আপ করছেন, বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা ইত্যাদি ইত্যাদি একেবারে। তো কথা হচ্ছে প্রত্যেকটা বিএলওদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন। আমার বুথে 71 জনের নাম, 50 জন মৃত ভোটার বাড়িয়েছে, 50 জন মৃত ভোটার, আর 71 জনের নাম না স্ক্যানে নিয়েছে, না ডকুমেন্টস আছে, না কিছু আছে। তাই আমি আজকে দিয়ে বিএলওর সঙ্গে যখন আলোচনা করি, ডাইরেক্টলি ফেস টু ফেস বসেছি, কারণ আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি যে কোথায় আছেন, বলছে আমি অমুক জায়গায় আছি, ক্লাস নিচ্ছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি আপনার কাছে। তো যেয়ে দেখলাম যে 71 জন, একজনের কোনো ডকুমেন্টস পাচ্ছে না, বলছে লিঙ্ক আপ হবে না। আমি বললাম এ ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে, সঙ্গে সঙ্গে তার বাড়িতে ফোন করে তাকে দিয়ে আবার ঠিকঠাক করিয়ে দিলাম। সকলের সম্ভব হয়নি আমার, আমি শুধু আপনাদেরকে জ্ঞাতার্থে আপনাদেরকে জানিয়ে রাখি, বিএলওদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। প্রত্যেকটা বুথে কিছু না কিছু ভোটার বাদ চলে যাচ্ছে, অরিজিনাল ভোটার কিন্তু বাদ চলে যাচ্ছে। অনুরোধ করব, কষ্ট হোক, অনুরোধ করব ব্লেম আসুক, অনুরোধ করব আপনার নামে অপমান আসুক, অপবাদ আসুক, আপনি আপনার বুথে আপনার ভাইয়ের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার ভারতের স্বার্থে, আপনার সমাজের স্বার্থে, আপনার পাড়ার স্বার্থে অতি অবশ্যই নির্দ্বিধায় কাজ করুন, নির্দ্বিধায় কাজ করুন। কে ভালো বললো কে খারাপ বললো এটা জানার কোনো প্রয়োজন নেই। আমি অনেক বুথে কাজ করেছি, কিন্তু লাস্ট একটা বুথে গিয়েছিলাম, সেখানে বিভিন্নভাবে কথা আমাকে শুনিয়েছে, আমি কোনোদিন মন খারাপ করিনি, কোনোদিনই করব না। তার কারণ যারা বাধা দেয় তারা আসলে প্রকৃত ও সমাজের পক্ষে ভালোর জন্য বাধা দিচ্ছে না, বরং ও নিজে সেখানে স্ট্যান্ড থাকতে চাইছে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনে আরো ভালো সমাজকে গড়তে আমাদের অবশ্যই গুগলে চেক করা যাচ্ছে, ভোটার হেল্পলাইনে গিয়ে আপনারা চেক করতে পারেন, খুবই সহজ একটা পদ্ধতি। সেরকম হলে আমরা পরবর্তীতে কমেন্টে কিভাবে চেক করবেন তার ভিডিও আপলোড করে দেবো, স্ক্রিন ভিডিও। আমাদের কি মানে পড়তে বলছে নাকি কমেন্ট গুলো? না, অবশ্যই কিছু কমেন্টের অ্যানসার দিতে হবে। আচ্ছা ওকে। শেখ ফারুক ভাই বলছে গুড, চালিয়ে যাও। কি বলবে ফারুক ভাইকে? ধন্যবাদ পাশে থাকার জন্য। আলম ভাই বলছে খুবই জ্ঞানগর্ভ আলোচনা। ভাই তোমার জ্ঞান নেই, ঠিক আছে? আমরা সমাজের বুকে যতটা দেখেছি, যতটা আমাদের সুস্থ মস্তিষ্কে যতটুকু এসেছে, আমরা সেই নিয়ে আলোচনা করছি। এতে আমাদের ভুলও হতে পারে, অথবা আমাদের এই আলোচনার ক্ষেত্রে আমাদের থেকে যারা জ্ঞানী পণ্ডিত তারা এসে এই সব বিষয়ে আলোচনা করলে আমাদের ভুলটাও ভাঙবে এবং সমাজের জন্য আরো ভালো হবে তারা যদি এসে কথা বলে। আচ্ছা, সারবাদুল্লাহ মালিদা বলছে গুড জব। থ্যাংক ইউ, শুক্রিয়া। আলম ভাই বলছে সাদ্দাম ভাই সাইফুদ্দিনকে কিছু বলতে দাও। আমি অনেকক্ষণ কথা বলেছিলাম, এখনো বলছি, এর পরবর্তীতে সময় কিছু রাখলাম, পরবর্তীতে আরো কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। তারপরে বলছে সাদ্দাম ভাই সাইফুদ্দিনের পানির বোতল নিয়ে বসেছে তো? অবশ্যই জলের বোতল রাখতে হয়, গলাটা শুকিয়ে যায় চিৎকার করতে। আমরা একটু বাচ্চা মানুষ, ঠিক আছে? প্রথম আমরা কথা বলা শিখছি এবং প্রথম আমরা কথা বলতেছি, সে কারণে তেষ্টা পেতেই পারে, গলা শুকিয়ে যেতে পারে। জলের বোতল রাখা অতি অবশ্যই জরুরি প্রতিটা ক্ষেত্রে, আজকের বক্তব্যের ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রে জল আমাদের সঙ্গী, জল আমাদের জীবন। তাই জলের বোতল পথে বেরোলে সবসময় সঙ্গে রাখতে হয়, দুটো জলের বোতল আমাদের জন্য। ঠিক, এবার বুঝে নাও। কামাল ভাই, আইমা, সরবাদুল্লাহ মালিদা, শামিম খান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মির্জা শেখ বলছে সালাম আলাইকুম। সালাম আলাইকুম না, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিনুর হোসেন বলছে অবশ্যই গুগল দিয়ে চেক করে নেবেন, এই এপিক নম্বর দিয়ে বিএলও ফর্ম জমা দিয়েছেন। অ্যাবসলিউটলি রাইট, আপনি যদি পারেন ওখানে আরো প্রসেসটা উল্লেখ করে দেবেন। ধন্যবাদ। আগে আমাদের ঘর ঠিক করতে হবে, তারপর পাড়া প্রতিবেশীকে বুঝতে হবে। অ্যাবসলিউটলি, কি বলবেন? অবশ্যই আমরা আজকে যারা প্রচারের আলোতে আছি বা আমরা যারা বিভিন্ন মাধ্যমে আমরা সচেতনমূলক কথা বলি, কোনো না কোনো এক জায়গা থেকে আমাদেরকে বিভ্রান্তি করা হয় বা কোনো না কোনো এক অ্যাঙ্গেল থেকে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়। আমাদেরকে আটকানোর চেষ্টা একটাই কারণে করা হয়, হয় আমরা তাদের হাতে আঘাত দিচ্ছি,
তাদের তোলাবাজিতে আঘাত দিচ্ছি, না হয় সে হয়তো সমাজ বিরোধী, সে সমাজের কল্যাণমূলক কাজ দেখতে পারে না, সে আমার ভাই হতে পারে বা অন্য কেউ হতে পারে। সে যদি সমাজ বিরোধী হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে পরিবারের লোক হলেও তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কারণ আমরা শুধুমাত্র আমাদের জন্য লড়ছি না, আমরা এই দেশকে বাঁচানোর তাগিদে, এই দেশে সার্বভৌমকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এই দেশকে ভালোবেসে, এই দেশের মাটিকে ভালোবেসে আমরা লড়াই নেমেছি। একদম। হ্যাঁ, এর পিছনে একজন আদর্শবান নেতা আছেন, যার সাহসে, যার দোয়াতে আমরা আজকের দিনে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কথা বলছি, বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন প্রোগ্রামে আমরা গিয়ে বিভিন্ন ইস্যুতে কাজ করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে চণ্ডীপুরের ঘটনা ঘটেছিল, আমি হয়তো উপস্থিত থাকতে পারিনি, কিন্তু ওই দিন যদি চণ্ডীপুরে আমাদের ভাইরা যদি না গিয়ে আন্দোলন করত, ওই দিন যদি আটকানোর না চেষ্টা করত, তাহলে এই মেদিনীপুরের মাটিতে আরো বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেত, যেটা আমাদের ভাবনার বাইরে, আমাদের মস্তিষ্কে ছিল না ওইখানে ঘটনাটা কি ঘটতে চলেছিল। একদম। মহিনুর হোসেন বলছে, ইউসুফ খান আইমা মজায় আছো? আর মজায়। মানুষ মাত্রই ভুল, আর ভুল না হলে মানুষ শিখবে কোথা থেকে? জি সাদ্দাম ভাই, আজকে মহিষাদলে অভিজিৎ গাঙ্গুলি অনেক বক্তব্য দিয়ে গেল। মহিষাদলে দিল? ওনার তো একটা সভা আছে, কি বললো কি ওই এতে, বলো না গো, আরে বাবা ওখানে বলো, ব্রজলাল চোখে। তো যাই হোক, মহিষাদলে তাহলে আসছিল। হ্যাঁ, উনি এখন ঐক্যের বার্তা দিচ্ছে। হ্যাঁ, উনি চাড্ডি নাড্ডি হাড্ডা মাড্ডা এদেরকে উনি মানতে পারছেন না, এই ব্যাপারটা আর কি। বললো সব হিন্দু এক হোক। কে? অভিজিৎ। হ্যাঁ হোক, কোনো অসুবিধা নেই। কে না বলছে? সব হিন্দু এক আছে, আগের থেকেই এক আছে, সব হিন্দু এক আছে, কোনো অসুবিধা নেই। সব মুসলমানও এক আছে, ওরা যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আমরা বলবো হিন্দু মুসলমান ভাই ভাই, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলামের মানে তো মানতে হবে। যাক, সাদ্দাম ভাই, আমাদের শুক্রবার দিন যে রিক্সা ধিৎকার সভাটা রয়েছে তার জন্য কিছু বলুন, আমাদের পাঁচপুরা নেতৃত্ব বা কর্মীদের উদ্দেশ্যে যদি পারেন। আর সেই নেতা হলো হ্যাঁ জি, একদম ঠিক কথা। পাঁশকুড়ায় তো বৃহস্পতিবার হচ্ছে কিষানগঞ্জে, আর শুক্রবার হচ্ছে পাঁশকুড়ায়। পাঁশকুড়া সহ পাঁশকুড়া পৌর আইমা যিনারা রয়েছেন, দেখুন আমি একজন মানে সোশ্যাল মিডিয়া, তো সেই হিসেবে আমি কাউকে নির্দেশ দিতে পারি, আমি অনুরোধ করতে পারি, আমি করজোড়ে অনুরোধ করতে পারি, মেহেরবানি করে সৈয়দ রুহুল আমিন ভাইজানের মতাদর্শকে সামনে রেখে আগামী 6ই ডিসেম্বর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন, এবং টোটোর 8 দফা দাবি রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে দিল্লি সন্ত্রাসী হামলার ধিৎকার, এবং রাজা রামমোহন রায় এবং তথা বাঙালি সমাজকে অপমান করেছে বিজেপি তথা RSS, তাদের বিরুদ্ধে বাঙালি সমাজকে অপমান করার প্রতিবাদে ধিৎকার সভা রয়েছে পাঁশকুড়াতে বিকেল 4টাতে, আর শুক্রবার আর বৃহস্পতিবার রয়েছে কিষানগঞ্জে বিকেল 3:30টায়। তো আমরা ওই দিনকার বিডিও সাহেব, ইরিগেশন ডিপার্টমেন্ট, তারপরে রয়েছে IC সাহেব, এদের সঙ্গে মোলাকাত করে তারপরে ওখানে আমরা প্রবেশ করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বিশেষ করে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আমাদের চলার পথেও। প্রতিটি বন্ধুকে অন্তঃস্থল থেকে জানাই হার্দিক মোবারকবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের কথাবার্তাতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমরা সত্যের পথে লড়তে পারি। এই আইমার ঝান্ডাকে, এই পতাকাকে আমরা সারা ভারতবর্ষের বুকে পৌঁছে দিতে পারি আমাদের এই লড়াইয়ের মধ্য দিয়ে। জাযাকুমুল্লাহ খায়র।